বাজেট অধিবেশনের পর বাজেট সপ্তাহটি শেষ হলো এবারকার মতো। এবং আরেকটি বড় খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে গেলেন ন্যায়ক যে মিটিং সেটাকে অ্যাটেন্ড করার জন্য। আজ প্রবীর বিশ্বাসের গতকালই প্রবীর বিশ্বাসের দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী তার ফ্লাইটের টিকিট ক্যান্সেল করাতে তিনিও ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে ফেলেন। কিন্তু শেষ খবর যেটা জানতে পারছি যে তিনি দিল্লি যাচ্ছেন রোববার দিন রাত্রের ফ্লাইটে এবং ফিরছেন বুধবার রাতের ফ্লাইটে। ফলে দিল্লির টাটকা খবর আমরা কিন্তু নিয়মিতভাবে পরের দ্বিতীয় সপ্তাহে যেখানে কিন্তু বাজেটের পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে সেটা কিন্তু আমরা প্রবীর বিশ্বাসের কাছ থেকে দিল্লি থেকে সরাসরি পাব। শুরু করছি আজকের অনুষ্ঠান একটু ব্যতিক্রমী, নিয়মিত অনুষ্ঠানের একটু বাইরে, কিন্তু ভীষণ জরুরি একটি অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, নমস্কার। সংসদে যায় কারা? সাংসদরা। কিভাবে যায়? একদল যায় মানুষের ভোটে, মানে আমার আপনার ভোটে। এই যে 543টি আসন বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিয়ে তাদেরকে পাঠানো হয়। আর রাজ্যসভায় যারা যান, মানে আপার হাউস যেটাকে বলা হয়, তারা যান একেবারে বিভিন্ন রাজ্যের থেকে। রাজ্যের বিধায়করা তাদের ভোট দিয়ে পাঠান। এবং সবসময় জানবেন যে পার্লামেন্টের বড় হাউস বা আপার হাউস বা প্রেস্টিজিয়াস হাউস হচ্ছে কি রাজ্যসভা, লোকসভা নয়। মানে আমনাগরিকের ভোটে জিতে যারা যান তার থেকে আরও অনেক বেশি জরুরি থাকে যারা কিন্তু বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে যান। যাই হোক না কেন, এই সংসদে গত 10 বছরে তার নিজের সংস্কৃতিটি নষ্ট হয়ে গেছে। মানুষের ভাষা খারাপ হয়েছে। অশিক্ষিত অর্ধশিক্ষিত জঘন্যতম সমস্ত লোকজন বিভিন্ন রাজ্য থেকে সেখানে যাচ্ছেন, এমনকি তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ক্রাইমের সঙ্গে যুক্ত এমন সমস্ত বার্তাও রয়েছে, অথচ তাদের পাঠানো হচ্ছে। অর্থাৎ মোদি জমানা যেদিন থেকে শুরু হলো, মোদিকে তো প্রজেক্ট করেছে আরএসএস নিজেই। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে যে আরএসএস জওহরলাল নেহরুর আমল থেকে দেশের অন্যতম সেরা সাংসদদেরকে পাঠাতেন, তারা এই ধরনের রাউডি, অশিক্ষিত, বাজে বকা, মানুষকে ছোট করা সাংসদদের কি পাঠানোর ব্যাপার তারাই ঠিক করেছেন? মানে 2014 থেকে যেহেতু দেখছি, প্রথমবারে তো আর নরেন্দ্র মোদী সমস্ত আসনগুলো ঠিক করেননি, আপনারাই করেছেন, মানে আরএসএসকে বলছি। ফলে যে বিষ বৃক্ষটি রোপণ আরএসএস 2014-তে করেছে, তার প্রতিফল কিন্তু 2024-এ তারা পাচ্ছে যে বিজেপি দলটি তাদের কন্ট্রোলে আর নেই। আপনাদেরকে বলি যে গত একটি সপ্তাহ ধরে বাজেট অধিবেশনের প্রায় প্রত্যেক দিন সারাদিন ধরে আমি টিভির সামনে থেকে সরিনি। কারণ মেনলি আমি দিল্লির খবরটা করতেই ভালোবাসি, রাজ্যের খবরও করি। দিল্লি রিলেটেড খবরটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন যে দিল্লির থেকে আমাদের কানেক্টিভিটি কতটা স্ট্রং হয়েছে, খুব শিগগিরই আমরা জানাতে পারবো। তবে বুদ্ধি, পড়াশুনো এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ, এবং তার সাথে সাথে কোন রাজ্যে কি পরিস্থিতি, কারা রাজ্য চালাচ্ছে, তাদের রায়ন স্যান, খাওয়া দাওয়া, এই ব্যাপারটা জানতে পারলে সাংবাদিকদের পক্ষে অনেক সুবিধা হয়, যেটা আজকের কলকাতার সাংবাদিকদের মধ্যে 10% সাংবাদিকের মধ্যে নেই, মানে 0। কলকাতায় যত সাংবাদিক আছে, এক খবরের কাগজ লিখিয়ে বাদ দিয়ে, তাদেরকে বাদ রাখি আমি চিরকালই, ইলেকট্রনিক মিডিয়াতে 10% সাংবাদিকের ভারতের খবর বা ভারতের অবস্থা বা লোকসভা রাজ্যসভার নিয়মকানুন, 10%ও আমি বেশি বললাম, 5% সাংবাদিকেরও সে ক্ষমতা নেই। আপনারা দেখেন রাত্রিবেলা বসে ঝগড়াঝাঁটি হাউ 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 চলছে, আপনাদের ব্যাপার। আজকে যেটা বলবার ইচ্ছে হলো যে এবারে ইন্ডিয়া জোট অনেক বেশি শক্তি নিয়ে তারা লোকসভায় গেছে, এবং তার সাথে সাথে এই বিজেপি দলের একক সংখ্যাগরিষ্ঠতা ক্ষুণ্ণ হয়েছে, ক্ষয় হয়েছে প্রায় 32টা সিটের মতো, এবং প্রায় নয় 32টা সিটই। এই 32টা সিট মেক আপ করা অসম্ভব এই মুহূর্তে অন্তত। তো কাজেই তাদেরকে এখন
ওই ক্র্যাচ হাতে করে যেতে হচ্ছে, একটি চন্দ্রবাবু নাইডুর, একটি নীতিশ কুমার, এটা বারবার বলেছি। কিন্তু কাদের পাচ্ছি আমরা লোকসভাতে, কারা বক্তব্য রাখছেন, এই প্রশ্ন উঠতেই পারে। দেখুন, প্রথমেই আপনাদের আবারও বলি যে বরুণ সেনগুপ্ত বটেই, আমি সুদেব রায়চৌধুরী, যার কাছে আমাদের হাতের কাজ শেখা, সুদেববাবু একদিন আমাকে গল্প করে বলেছিলেন যে ভারতবর্ষের যত পার্লামেন্টারিয়ান, মানে পার্লামেন্টের সদস্য হিসেবে যারা যারা গেছেন, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছেন গিয়ে পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি সরাসরি বললেন যে ওরকম পাণ্ডিত্য, তিনি নিজে ব্যারিস্টার ছিলেন, আইন কানুনটা ভালো বুঝতেন, ভালো বক্তা ছিলেন, একদম ব্রিটিশদের মতন, সাহেবদের মতন ইংরেজি বলতে পারতেন, হিন্দি তো চোস ছিলেন, এলাহাবাদের মানুষ বলে। তার মতন নাকি সাংসদ ভারতবর্ষের বুকে, মানে সুদেববাবু চলে গেছেন 2007-8, তো তখনও অবধি আর কেউ আসেননি। ন্যাচারালি আমাকে ধরে নিতেই হবে হি ইজ দ্য বেস্ট, রাদার, মানে দ্য বেস্ট বললাম। এছাড়াও এরপরে যাদের নাম বলতে হয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, সিপিএম নয়, সিপিআই এর আজ অবধি, অ্যাজ অন ডেট 2024 অবধি যারা যারা সংসদে গেছেন, তার মধ্যে প্রফেসর মুখার্জি, হিরেন মুখার্জি রয়েছেন, তার মধ্যে ভূপেশ গুপ্ত, সোমনাথ লাহিড়ির মতন মানুষেরা রয়েছেন, এবং বাইরে থেকেও অনেকে এসছেন। এরা সব সিপিআই এর সদস্য ছিলেন, এবং সিপিআই দলের মধ্যে শিক্ষিত মানুষগুলো ছিলেন, যারা কমিউনিস্ট পার্টি সম্বন্ধে ধারণা ছিলেন, যারা সুবক্তা, ইন্দ্রজিৎ গুপ্ত ইত্যাদি ইত্যাদি। এই সিপিআই এর হয়ে যারা সংসদে যেতেন, আগে তো সিপিআই একটা পার্টি ছিল, পরে ভেঙে সিপিএম হয়, তারা সর্বকালের শ্রেষ্ঠ সাংসদ। তাদের মতন বক্তা, যুক্তিবাদী ভারতবর্ষে খুব কম এসছে। এরপরে সিপিএম এর কথাতে আনতে গেলে সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ গেছেন, এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে তাদের জৌলুস কি ছিল এবং তাদের বক্তব্য কি ছিল। বিপ্লব দাশগুপ্ত বলে এক ভদ্রলোক, ডক্টর বিপ্লব দাশগুপ্ত, ইকোনমিস্ট, আমাকে ভীষণ ভালোবাসতেন। তো তিনি রাজ্যসভায় গিয়েছিলেন সিপিএম এর পক্ষ থেকে। এত ভালো পড়াশুনো, এবং বইমেলাতে আমার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা আড্ডা মেরেছিলেন, এবং আমাকে বলেছিলেন তুমি মাঝে মাঝে আমার বাড়িতে এসো, মানে এদের পায়ের ধুলো নিতে ইচ্ছা করে। সুতরাং কমিউনিস্ট পার্টি মানেই তাদেরকে ঘেন্নায় ফেলে দেবো, এগুলো আমাদের বাতুলতা বা বাজে কথা, এদের কাছ থেকে শেখার ছিল। তো সেই সমস্ত মানুষেরা যেতেন, এবং আমি দেখেছি যে ইন্দ্রজিৎ গুপ্ত বা সোমনাথ চ্যাটার্জির, যেটা লাইভ টেলিকাস্ট দেখেছিলাম, একেবারে দুর্ধর্ষ ইংরেজিতে একের পর এক যুক্তি দিয়ে কংগ্রেসকে কোণঠাসা করবার চেষ্টা করছে, ক্ষেত্র বিশেষে বিজেপিকেও। এরপরে সাংসদ হিসেবে আমরা কংগ্রেসের বিভিন্ন মানুষকে পেয়েছি বিভিন্ন সময়, যারা এক একজন মানে প্রবক্তা ছিলেন, মানে অসাধারণ। জওহরলাল নেহরুর পরে খুব ভালো বক্তা ছিলেন ডেফিনিট করে সংসদে মোরারজি দেশাই, তারপরে ইন্দিরা গান্ধী নিজেও সুবক্তা ছিলেন। ইন্দিরা গান্ধী যে সুবক্তা ছিলেন আপনারা তো জানেনই। এবং মানে এরকম বলতে গেলে রাত কেটে যাবে, আমি ধাপে ধাপে কিছু বলছি। যেমন আমরা দেখেছি রাজেশ পাইলট, অত্যন্ত সুবক্তা ছিলেন। আমরা দেখেছি বিজয় রাজে সিন্ধিয়া, তিনি বিজেপির হয়ে সাংসদ হিসেবে যেতেন, খুব ভালো বক্তা ছিলেন। মাধবরাও সিন্ধিয়া চমৎকার বক্তা ছিলেন, যুক্তিবাদী ছিলেন। তো এইরকম সমস্ত মানুষেরা একসময় গেছেন, এবং বামেরা যেমন সলিড সাংসদদেরকে পাঠাতেন, তেমন বিজেপিও কিন্তু চিরকাল শিক্ষিত মানুষদেরকেই পাঠাতেন, এটা তাদের নিয়ম ছিল, আরএসএস এর একদম। যেমন যশবন্ত সিনহা, তিনি আরএসএস করতেন না, কিন্তু চমৎকার বক্তা ছিলেন। যশবন্ত সিং চমৎকার বক্তা। আই কে গুজরাল একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, অসাধারণ বক্তা ছিলেন। এবং বলতে দ্বিধা নেই, নরসিমা রাও কিন্তু চমৎকার বক্তা ছিলেন। তিনি এতগুলো ল্যাঙ্গুয়েজ জানতেন এবং এত সুন্দর করে বক্তব্য রাখতেন। তার পরবর্তী অধ্যায় একেবারে ঢাকঢোল পিটিয়ে বলার মতন বক্তা তো তেমন কেউ ছিলেন না। মমতা ভালো সাংসদ, চমৎকার বক্তা হিসেবে তিনি সংসদে বক্তব্য পেশ করেছেন, এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই। কিন্তু অজিত পাজা খুব ভালো বক্তব্য রাখতেন বাংলা থেকে, চমৎকার বক্তা ছিলেন। এবং কংগ্রেসের আরও অনেক ভালো ভালো বক্তারা টাইম টু টাইম সেখানে গেছেন। যেমন সৌগত রায় খুব ভালো বক্তা, চমৎকার বক্তব্য রাখেন। ফলে
বিভিন্ন সময় ভালো ভালো বক্তারা গেছেন, কিন্তু 2014 থেকে যে অসভ্যতামি লোকসভা এবং রাজ্যসভায় হচ্ছে, তাতে করে সন্দেহ প্রকাশ করার মতন জায়গা। এরা কারা, পাঠালো কোথা থেকে, আসছে কোত্থেকে? কংগ্রেসের শক্তিটাও ক্ষয় হয়ে গিয়েছিল। আমি চলে আসছি বর্তমান সময়, যা গেছে তা গেছে, তাই নিয়ে ঘেটে লাভ নেই। আমরা কিন্তু এবারে নতুন লোকসভাতে দেখছি অসাধারণ রাহুল গান্ধীকে। এই রাহুল গান্ধীকে আমরা চিনতাম না, তিনি কি বক্তব্য রাখতেন তিনিই বুঝতেন, তাকে পাপ্পু টাপ্পু ইত্যাদি নামে ডাকা হতো। কিন্তু এবার তিনি বিরোধী দলনেতা হওয়ার পর তিনি যে কটি বক্তব্য রেখেছেন, পরিশীলিত, মার্জিত ভাষা এবং দায়িত্বপূর্ণভাবে পার্ট টু পার্ট, আমি অবাক হয়ে গেলাম অসাধারণ বক্তা হিসেবে। একটা কথা আপনাদের বলি, লালু প্রসাদ যাদবের আমি খুব ফ্যান ছিলাম। তিনি যখন বক্তব্য রাখতেন মজা থাকতো, কিন্তু চমৎকার বক্তব্য রাখতে পারতেন। রঙ্গরসিকতাটাও কিন্তু একটা পার্ট অফ, যদি আপনি কাউকে অপমান না করেন। তার নামটা না বললে খুব অপরাধ হবে, তাকে খুব মিস করছি। আমি অবাক হয়ে গেলাম অখিলেশ যাদবের বক্তব্য দেখে। ভারী শান্ত, মানে গলার স্বর যতটা কম করে বলা যায় তাই দিয়ে কিন্তু তিনি একবারে তুলোধনা করে ছাড়লেন বিজেপিকে। ইন্ডিয়া জোট তো এবার অসাধারণ। সুপ্রিয়া সুলে, তিনি শারদ পাওয়ারের মেয়ে, অসাধারণ বক্তা। ইদানিং আমি দেখছি যে মহারাষ্ট্রের বক্তারা সব মারাঠি ভাষায় বক্তব্য রাখছেন, কারণ সামনে তাদের নির্বাচন, এবং বিরোধী যারা তারা মারাঠি ভাষায় বক্তব্য রেখে মহারাষ্ট্রে একটা বার্তা পাঠাচ্ছেন, সেটাও আমি ওয়াচ করলাম। আমি অবাক হয়ে গেলাম যে নতুন এসে সায়নী ঘোষ চমৎকার বক্তব্য রাখলেন, দুর্দান্ত ইংরেজি। আমি অবাক হয়ে যাচ্ছি প্রতিমা মণ্ডলের ইংরেজি শুনে, আমি অবাক হয়ে যাচ্ছি জহর সরকারকে দেখে, এগুলো তৃণমূলের। আমি দোলা সেনের বক্তব্য আজকে শুনছিলাম, দারুণ বক্তব্য রাখছিলেন তিনি। যে এত ভালো ইংরেজি জানতেন, দোলার আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমি জানতামও না। দোলাকে এবার অন্যভাবে অ্যাসেস করতে হবে। কিন্তু বাংলা থেকে যে দুই রত্ন গেছেন, তার মাঝখানে আরেকজনের কথা বলতে হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালো বক্তব্য রাখেন, সৌগত রায়ের কথা তো বললামই, যে চমৎকার বক্তা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর যে বক্তার কথা আসে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাউডি, একটা ঝোড়ো বক্তব্য রাখেন। কিন্তু ওই যে আইনজীবী, পার্ট টু পার্ট তিনি করেন, ঝামেলা পাকালে তিনিও ঝামেলা পাকাচ্ছেন, তার কথা বলতে তো হচ্ছেই। কিন্তু অবাক হলাম যাদের, মানে যাকে তো অনেকদিন ধরেই দেখছি, অসাধারণ শশী থারুর এবং মহুয়া মৈত্র। কি ইংরেজি বলুন তো দেখি। শশী থারুর একটি ইংরেজি শব্দ দুবার উচ্চারণ করেন না তার টোটাল বক্তব্যে। অক্সফোর্ড কেমব্রিজ সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে তার ইংরেজি শুনতে শুনতে, ফলে অসাধারণ। মহুয়া মৈত্র, তিনি তো ছিলেনই ফরেনে, আমেরিকা ব্রিটেন থেকে ঘুরে আসা, আমাদের গর্বিত করেছে এই বাঙালি মেয়ে। কিন্তু সবাইকে টপকে গেলেন কোথাও যেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেও নানান আলোচনাতে এই বক্তব্য উঠে আসছে যে বহু যুগ বাদে, অনেক দিন বাদে এমন একজন বক্তাকে পাওয়া গেল, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্লামেন্টারিয়ান, যাকে লোকে আন্ডার এস্টিমেট করেছে, যার সম্বন্ধে কদর্য ভাষা মিডিয়া থেকে শুরু করে পোর্টালের এই সন্ময় ফন্ময়েরা ব্যবহার করেছেন অশিক্ষিতগুলো, যাকে খাটো করার চেষ্টা করেছেন সুমন চট্টোপাধ্যায়ের মতন মস্ত বড় তথাকথিত সাংবাদিক, যাকে খাটো করার জন্য প্রচুর পয়সা ঢেলেছেন আমাদের এক বিজেপি মস্ত লিডার। এবং শুভেন্দু অধিকারী যে যে ভাষা ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী তো এতদিনের পুরনো সাংসদ ছিলেন, পরে বিধায়ক হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। তিনি মানে অভিষেকের পায়ের নখের যোগ্যতা পর্যন্ত তার নেই, এত ভালো বক্তব্য রেখেছেন অভিষেক। এখনো পর্যন্ত এ সপ্তাহের সেরা বক্তব্য রেখেছেন কিন্তু অভিষেক। হ্যাটস অফ টু হিম। যেটা ভালো সেটা বলতেই হয়, এবং অভিষেকের উপর আমরা ভরসা রাখি। আবার চিৎকার চেঁচামেচি হই হট্টগোলও হয়েছে। আমি বলেছি কল্যাণদা আমি খুব ফ্যান, কিন্তু কল্যাণদা যেভাবে গতকাল যেভাবে চেঁচামেচি করেছেন, আমার মনে হয়েছে তিনি খুব ক্ষেপে গেছেন ইত্যাদি। আবার সৌগত রায়, আমি তার ছাত্র ছিলাম, তিনি ফিজিক্স ক্লাসে ঢুকতেন, বাঁ হাতটা পকেটে ঢোকানো থাকতো, টুকটুক করে ঢুকতেন, এবং তার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স যদি বুঝতে না পারেন কেউ, ইংরেজিতে পড়াতেন, ইংলিশ ছাড়া আমাদের পড়ার কোনো মাধ্যম ছিল না, তাকে ক্লাস থেকে পারলে বের করে দিতেন আর কি। ভয়ের চোটে কিন্তু সৌগত রায়ের ক্লাসে কেউ মুখ খুলতেন না। সেই সৌগত রায় কালকে কিন্তু
অত্যন্ত অসম্মান করে কথা বললেন, কিন্তু ভদ্র ভাষায়। তিনি বললেন যে দেখুন, এই ইকোনমি নিয়ে এবং এই বাজেট নিয়ে আমরা তো সেরা সেরা লোকেদের দেখেছি, ডক্টর মনমোহন সিংকে দেখেছি, আমার ভালো লাগলো যে তার মুখ থেকে কংগ্রেসের সপক্ষে বক্তব্য রাখতে। যে মনমোহন সিংয়ের ধারে কাছে তো কেউ নেই এখানে, সেই রকম অর্থমন্ত্রী আমরা পাইনি। সৌগত রায় বললেন আমরা দেখেছি চিদাম্বরমের মতন বক্তাকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যিনি পাশ করে এসছেন, তারও যোগ্যতা আমাদের আজকের এই সীতারামনের নেই। সীতারামন তেমন কোনো ইকোনমিস্ট নন, ওই সাদামাটা একটা ওই হট্টগোল চেঁচামেচি হলো, কিন্তু খাটো করলেন তিনি। আমার মনে পড়ে যাচ্ছে আশুতোষ কলেজের ফিজিক্সের ক্লাসটি, তিনি যেভাবে ছাত্ররা বেয়াদবি করলে তাদেরকে একেবারে কোণঠাসা করতেন মিষ্টি কথাতে, যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার মাথায় গোবর পোড়া, পদার্থবিজ্ঞানের মতো সাবজেক্ট তুমি নিয়েছো কেন, ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ হ্যাপেন, এগুলো ঠিক আছে, আমি প্রশংসা করছি। আমি জানতামই না যে তিনি এত ভালো বক্তা। তিনি হচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা, যিনি বিজেপির সভাপতি। অদ্ভুত ভালো ইংরেজিতে তিনি, এবং করেও কথা বলেন, অদ্ভুত ভালো ইংরেজিতে শ্রদ্ধার সঙ্গে তিনি আজকে বক্তব্য রাখলেন, কখনো ইংরেজি কখনো হিন্দিতে। যেহেতু আজকে বাজেট অধিবেশনে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা হচ্ছিল, আমার ধারণা ছিল না বাংলার জামাই তো বাংলার মেয়েকে বিয়ে করেছেন, যে জেপি নাড্ডা এত ভালো ইংরেজি বলতে পারে। আমি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু তার সাথে সাথে সমালোচনা করতে হচ্ছে যে বিজেপি কাদেরকে নিয়ে এসছে, কি তাদের ভাষাবোধ, কি অসভ্যতামি, কিভাবে তারা চেঁচাচ্ছে, কিভাবে তারা বাংলাকে টুকরো করবার জন্য কাড়া লাফালাফি করছে। ওই লোকটি তো যে মহুয়া মৈত্রকে তাড়াবার জন্য ব্যবস্থা করেছিলেন, তার স্পর্ধা হয় কি করে হিন্দু মুসলমান, হ্যাঁ, কাটোয়া, তারপর মুসলিমস, এই ধরনের ভাষা ব্যবহার করা, কি করে তারা পারছেন ঘাড় ধরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে না কেন সংসদ থেকে আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা বলার জন্য? ব্যক্তিত্বহীন বিড়লাকে আজকে দেখলাম খানিকটা ব্যক্তিত্ব নিয়ে বসতে, তাকে দেখলাম দাবড়াতে, এদেরকেও মানে ট্রেজারি বেঞ্চকেও দাবড়াতে দেখলাম, মানে বাধ্য হয়েছেন তিনি। তো এই অশিক্ষিত অযোগ্য লোকগুলোকে নরেন্দ্র মোদী পছন্দ করেছেন, অমিত শাহ পছন্দ করেছেন, যাদের যোগ্যতা নেই, যারা অনেকেই আরএসএস ব্যাকড পার্লামেন্টারিয়ান নন, অসভ্যতামি করতে নেমেছেন। এবং এমন অনেক মন্ত্রী আছেন, লাল্লান সিংকে দেখছিলাম জেডিইউ এর মন্ত্রী, তিনি তো কথাই বলতে পারেন না, অসভ্যের মতন কথা বলছিলেন। তাকে থামিয়ে দেওয়া হলো যে আপনি বিং এ মিনিস্টার, আপনি এভাবে কথা বলেন কি করে, আপনি কথা বলবেন না এভাবে। তিনি কথা উইথড্র করতে বাধ্য হলেন অদিত চৌধুরীর একটি প্রসঙ্গ এসেছিল বলে। আমি স্তম্ভিত হয়ে যাই যে এরা কারা, কাদেরকে পাঠানো হয়। এবং সবচাইতে অসভ্যতা আমার মনে হয়েছে একটি কথাতে, সেটা হচ্ছে আমাদের পরম যোগ্যতম ব্যক্তি, আমাদের আদর্শবান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি যে কার মাধ্যমে বিচারপতি হয়েছেন, তিনি অনেককেই বলেন যে এটুকে পাশ করেছে ওপরে, তিনি যে কতগুলো টুকরো টাকরা নিয়ে, কারণ আইন পড়তে যারা যায় তাদের টুকলি করার খুব সুযোগ থাকে, এটা একটা বদনাম রয়েছে, তিনি টুকলি করে যে পাশ করেছেন, তার কথাবার্তার ধরন ধারণ দেখলেই বোঝা যায় অত্যন্ত অভদ্র টাইপের লোক। নিজেকে জলসাঘরের ছবি বিশ্বাস মনে করেন, নাকি শোলের সেই আশ্রানীকে মনে করেন? করে সেই আশ্রানী চেঁচাচ্ছিল, শোলেতে মরে আছে আপনাদের নিশ্চয়ই। আংরেজ জমানে কি জেলার হুমায়, সে আংরেজ জামানার জেলারের মতন তার হম্বি তম্বি সেখানে তিনি করছেন, স্টুপিড বলে দিলেন একজনকে অনায়াসেই। এবং তিনি যে বক্তব্যটি রাখছেন সম্পূর্ণ অযোগ্য, অশিক্ষায় ভরা, তিনি ইকোনমিক্সের কিছু বোঝেন না, সেরেফ মোদির চামচাবাজি করার মতন কিছু বক্তব্য তিনি পরের পর বললেন। আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হচ্ছে, আমি সাংসদ নেই বলতেই পারি, ভালো না লাগলে বন্ধ করে দেবেন। কাজেই এই লোকটির মতন একটি বাজে লোককে তমলুকবাসী পাঠালো, এটা আমাদের কাছে লজ্জার। কারণ তমলুক সব থেকে শিক্ষিত জায়গা। আমি খুব অবাক হয়ে গেছি। আমি আপনাদেরকে বলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তমলুকে যে অভিজিৎ জিতছে সেটা খবর কিন্তু আমি পেয়েছিলাম, আমি প্রবিদ্যার কাছ থেকেও শুনেছিলাম, তিনি সেখানে সার্ভে করতে গিয়েছিলেন। তিনি আমাকে ফোন করে বললেন যে এখানে জিততে পারবে না, দেবাংশু জিততে পারবে না, কারণ দেবাংশু বা তার টিম সেভাবে কাজই হচ্ছে না সেখানে, সেই মানে পেনিট্রেশনই নেই, কোনখানে যেতে হবে, কতগুলো লোককে ধরতে হবে এবং কিভাবে কনভিন্স করতে হবে, সেই জায়গাটা দুর্বল হয়ে রয়েছে। এবং দেবাংশুর পরাজয়ের কারণ দেবাংশু এবং দেবাংশুর দল, পরিষ্কার কথা। তার কারণটা হচ্ছে তাদের প্যারামিটার,
দেবাংশু বয়সে ছোট, 25 বছর বয়স, তার এখনো পর্যন্ত সেই ম্যাচুরিটি আসেনি, ডেফিনেটলি তার সাহায্যের দরকার। কিন্তু যেই নির্মমভাবে হারলেন সেটা কিন্তু আমরা ভোটের অন্তত 1 মাস আগে থেকে বুঝতে পারছিলাম যে তিনি হারবেন। আমার মনে হয় যে তিনি হেরে গিয়ে আমাদের সর্বনাশটি করে দিয়ে গেলেন, কারণ এমন একজন মর্কট মার্কার লোক গেলেন যে তার অসভ্যতামি যেমন আমরা কোর্টে দেখেছি, মানুষকে মানুষ বলে গণ্য করেন না, এবং কথায় কথায় তিনি বলেন এবার অভিষেকের বাড়ির কত খরচা হয়েছে, রাহুল গান্ধীকে আমি এবার দেখে নেব। মস্তান আপনি, দাদাগিরি, দাদাগিরির জায়গা লোকসভাটা। তিনি তো সম্প্রতি বলেছেন তিনি শুভেন্দুর হচ্ছে গিয়ে একেবারে তথাকথিত, যদিও তাকে অমিত শাহ সিলেক্ট করেছেন, কারণ অমিত শাহর পছন্দগুলো তো এইরকম ধরনের যে যত রাউডি বাজে অশিক্ষিত ফালতু লোকেদেরকে নিয়ে ভর্তি করে দাও, যারা হই হট্টগোল করবে, যাদের কোনো কাজের কাজ কিছু নেই, এবং সংসদ নামে নতুন সংসদটা যে হয়েছে সেটা গোল্লায় পাঠাও, সেটা মানে এত দুর্গন্ধযুক্ত করে দাও যে লোকের রুমাল দিয়ে সেন্ট মাখানো রুমালও যদি নাকে দেয় তাহলেও দুর্গন্ধ বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি শিক্ষিত কি অশিক্ষিত সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বাংলার শিক্ষিত মানুষদেরকে তিনি লজ্জা পাওয়ালেন তার বোকা বোকা একটি ভাষণে, তার মেড ইন ভাষণ, মানে প্রথম ভাষণ। তিনি মনে করছেন তিনি এখনো জাস্টিস, তিনি জাস্টিস থেকে তো বিজেপির বিরাট সুবিধা করে দিয়ে তারপরে বিজেপিতে গেছেন, ওসব গল্প আমরা জানি। আপনাকে আবার ধরছি আমরা, আপনি মনে করবেন না যে আমি মৌপ্রিয়া নন্দী। আপনাকে আমি দিনের পর দিন আপনি যেভাবে অসভ্যতামি করেছেন সাংবাদিকদের সঙ্গে, তার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমি এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাকে ফেরত দেবো। আপাতত আপনার সাংসদ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমাদের বেদনার ব্যাপার দেবাংশু জিততে পারলো না, দেবাংশুর আরও চেষ্টা করা উচিত ছিল, এবং দেবাংশু পুরো প্যারামিটারটাই বুঝতে পারলো না তমলুকের, যে তার পেছনে স্যাবোটেজ হচ্ছে না কি হচ্ছে বা তার কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু তিনি হেরে গিয়ে, দেবাংশু হেরে গিয়ে যে ভয়ঙ্কর বস্তুটিকে পাঠানো হলো, যিনি বাংলার লজ্জা, যিনি আমাদের লজ্জিত করছেন প্রতি মুহূর্তে, যিনি কিচ্ছু জানেন না, মানে কেউ কেউ হয়তো ডাবল ডিগ্রি হতে পারে, কেউ কেউ হয়তো আন্ডার ম্যাট্রিকুলেশন প্রচুর আছে এখানে, আমরা তো দেখেছি। একেবারে পরমানন্দ মহাপুরুষ, তারও ডিগ্রি তো আমরা জানি না, ফলে হতেই পারে সেরকম ধরনের কিছু। কিন্তু তথাকথিত আইনের ডিগ্রিধারী জজিয়তি করা এই অভিজিৎ গাঙ্গুলি আমাদের যে লজ্জা পাওয়ালেন, তাতে সংসদ সম্বন্ধে আমাদের একটা ধারণা পাল্টে গেল। আমি অবশ্যই আশা করব তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন প্রতিনিধি, তারা দয়া করে আমাদের লজ্জা কমাবার জন্য আরও চমৎকার ভাষণ দিন আগামী সপ্তাহে, যেখানে প্রবীরবাবু থাকবেন, আপনাদের বক্তব্য শুনবেন এবং টাইম টু টাইম আপনাদের তুলে দেবেন। আজকের মতো শেষ করি। আমাদের এই লজ্জাটাকে শেষ করার দায়িত্বটা আমি বাংলার সাংসদের হাতে দিলাম, অভিজিৎ গাঙ্গুলিকে বাদ দিয়ে।